আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দকে, যারা আজকে এই আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ করেছেন এবং আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনাদের সামনে দাঁড়িয়ে এখন আমার বক্তব্য দিতে ইতস্তত বোধ হচ্ছে, এই জন্য যে আপনারা এখানে যারা উপস্থিত একটা আদর্শিক পেশায় নিয়োজিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, জাতির কল্যাণে দেশের কল্যাণে যদি সবচেয়ে বেশি অবদান রাখে যে কোনো দেশের, শিক্ষকরা তার মধ্যে এক নাম্বার। এর চাইতে দেশকে জাতিকে বেশি কিছু দিতে পারে এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই। আমরা সবাই জানি যে একটা আদর্শিক পেশা। আপনারা আমার পরিচয় পেয়েছেন যে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে সবেমাত্র আমি কলেজ জীবনে, ঠিক সেই সময় আমি 1970 সালে সিদ্ধিনাথ জগতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষকতা করি। 8 বছর সেখানে আমি পার্ট টাইম শিক্ষকতা করেছি, আবার কলেজ বিশ্ববিদ্যালয়েও অধ্যয়ন করেছি। সেই সময় থেকে শিক্ষার প্রতি আমার যে একটা আগ্রহ, এটা অনুরাগ, এটা সৃষ্টি হওয়ার পর আজও পর্যন্ত এই ক্ষেত্র থেকে আমি আমার চিন্তা চেতনা, আমার কর্মের ধারা আমি এখনো পরিবর্তন করতে পারি নাই। কাজে আপনারা যে পেশায় আছেন তার সাথে আমিও জড়িত। আপনারা অনেক অভিজ্ঞ। সাধারণ মানুষের সামনে বক্তৃতা দিতে পারি, হাজার লক্ষ মানুষ হলো। আজকে বক্তৃতা দিতে মানে স্বাভাবিকভাবে বক্তৃতা দিতে পারছেন এই জন্য যে আপনারা প্রতিদিন যেই পেশায় জড়িত থেকে আপনারা কাজ করছেন, আপনাদের অনেক মেধা, আপনাদের অনেক অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতার কাছে আমার অভিজ্ঞতা খুব কম, তারপরেও আমাকে আপনাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি করে আনা হয়েছে। আপনারা এখানে আপনাদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমি প্রথমেই বলতে চাই যে আপনাদের সমস্যা এবং আমার সমস্যা এক এবং অভিন্ন। এই জন্য যে আমার পরম শ্রদ্ধেয় পিতামাতার নামে প্রতিষ্ঠিত এম.এ. হাশেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশন দ্বারা 5টা হাই স্কুল, একটা কলেজ, 2টা মাদ্রাসা পরিচালনা করি, যা সম্পূর্ণভাবে বেসরকারি। সরকারের নিকট অঙ্গীকারনামা দিয়েছি যে কখনো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এমপিভুক্তর জন্য শিক্ষকদের আবেদন করব না, কোনো সাহায্য কখনো চাইব না। এই অঙ্গীকারনামা দেওয়ার পরে অনুমোদন পেয়েছি। কাজেই আপনারা যেমন বেসরকারি, আমিও বেসরকারি। আপনাদের সমস্যা আমার সমস্যা। এখানে যে সমস্যাগুলো তুলে ধরেছেন এই সমস্যার সাথে আমি জড়িত। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সভায় এনে এই সমস্যাগুলা বলে আমাকে, যা আমি এতটা অবহিত ছিলাম না, সচেতন ছিলাম না, সেই সচেতনতা আমার মধ্যে আপনারা ঢুকিয়ে দিলেন। এই জন্য আপনাদের ধন্যবাদ। কারণ এই যে আমাদের উভয়ের কমন প্রবলেম, কমন ইন্টারেস্ট নিয়ে কথা, এখন আমি সচেতন হয়ে আমার প্রতিষ্ঠান এর জন্য কাজ করতে যাব, তো এটা আমার দৈনন্দিন যে সমস্যা, সেই সমস্যা সমাধানে কিছুটা কাজে লাগতে পারে। তো এখন আপনারা যে সমস্যার কথা বলেছেন, সেই সমস্যার প্রতিকারের জন্য, যেমন আমার
করণীয় কি, সহযোগিতা কি, এটা আপনারা প্রত্যাশা করেন। আমি যদি কর্তৃপক্ষ হতাম দেশের, যে আপনাদের এই সমস্যা সমাধান করতে পারবো, আমি এই মুহূর্তে আমি কি করতাম, যেমন একটা বলেছেন যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় আমাদের বেসরকারি স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেনের ছেলে মেয়েদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, সরকারের এই সিদ্ধান্তের পরিবর্তন চাই, আপনারা চান। আমি যদি কর্তৃপক্ষ হতাম তাহলে বলতাম কি আপনাদের দাবি দেওয়া আজকে মেনে নিলাম। তো মেনে নিলাম কি জন্য মেনে নিলাম? আপনাদের খুশি করে হাততালি পাওয়ার জন্য, আপনাদের কাছে আমি জনপ্রিয় হওয়ার জন্য? একটাও না। এই জন্য যে আপনাদের ন্যায্য যে দাবি, আপনার দেশের জন্য, সরকারের জন্য যে অবদান রাখা, তার বিনিময়ে যে আপনার প্রত্যাশা বা চাওয়া, এটা ন্যায়সঙ্গত, সেই জন্য আমি মেনে নিতাম। হাততালি বা জনপ্রিয়তার জন্য না, এটা যৌক্তিক, এটা ন্যায়সঙ্গত, কাজেই এটা মেনে নেওয়া দরকার, সেজন্য আমি মেনে নিতাম। এখন আমি যেহেতু কর্তৃপক্ষ না, তাহলে আমি কি করতে পারি? আপনারা সেটা বলেছেন, আমি যাতে আমাদের এই দাবিটা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলি বা কাজ করি, এবং এটা যাতে বাস্তবায়ন করা যায়। আমি অনেস্টলি আপনাদের সাথে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, এখান থেকে যাওয়ার পরেই আমার চিন্তা ভাবনা এবং কাজ করা শুরু হবে কিভাবে কর্তৃপক্ষকে যথাযথভাবে বিষয়টা অবহিত করতে পারি এবং কিভাবে এটা বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারি। এটা অনেস্টলি বললাম। আরেকটা হচ্ছে, আপনারা আপনাদের প্রবলেমের কথা বলেছেন রেজিস্ট্রেশন বিষয়ে। এটা আমি খুব ভালোভাবে ওয়াকিফাল, কারণ আমি জনপ্রতিনিধি, সেই কারণেও শিক্ষক হওয়ার পরেও অনেকে আমার কাছে যান তাদের নিজ নিজ পেশার হোক, ব্যক্তিগত হোক, প্রবলেম জানানোর জন্য। ইতিমধ্যে অনেকে আমাকে এই সমস্যার কথা বলেছেন, এবং আমি এটা ফিল করি এজন্য যে একজন উদ্যোক্তাই জানে কত কষ্ট করে, কত ত্যাগ স্বীকার করে একটা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হয়। পরিচালনা করতে গিয়ে দৈনন্দিন কি কষ্ট করতে হয় তাকে, একজন উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা কিংবা এর সাথে জড়িত যারা ম্যানেজমেন্টে, তারাই বোঝে। দ্বিতীয়ত হচ্ছে, এই কিন্ডারগার্টেনগুলা আমাদের দেশে এমনি হয় নাই, চাহিদা আছে বলেই এগুলা প্রতিষ্ঠিত করেছেন যারা উদ্যোক্তা। যদি সরকার পারত যে দেশের নাগরিকের শিক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে, যে সকলের জন্য শিক্ষা, এটা সরকারই মিট আপ করতে পারে, তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠার প্রয়োজন ছিল না। চাহিদা না থাকলে, প্রয়োজন না থাকলে কেন একজন মানুষ উদ্যোগ নেবে? আর যে ব্যক্তিটি শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য, গড়ার জন্য, পরিচালনার জন্য উদ্যোগ নেন, মনে রাখতে হবে সে একজন প্রথমত দেশপ্রেমিক, এরপর শিক্ষা অনুরাগী ব্যক্তি, এবং দেশের ভালো মন্দ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য করণীয় কি, এটা সে ভালো করে বুঝেই এই উদ্যোগটা গ্রহণ করেন। এই উদ্যোগে সরকারের কোনো সাহায্য নাই, নিজস্ব উদ্যোগে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করা হয়। এরপরে এখানে যারা শিক্ষকতা করেন তারা কারা? তারা আমাদের দেশের শিক্ষিত নাগরিক। তারা, সরকার যদি এই শিক্ষিত নাগরিক সকলের চাকুরির নিশ্চয়তা বিধান করতে পারত, তাহলে কেউ এই কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতে আসতো না। কারণ
যে বেতনে তারা চাকরি করেন এখানে, আর সরকার যদি তাদেরকে চাকরি দিত কত গুণ বেশি সেই চাকরিতে পারিশ্রমিক পেত এবং সামাজিক একটা মর্যাদা সেখানে পেত, সেইটা না পেয়ে এখানে আসে। কাজেই এই যে সরকার আসে সেই বলে জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের একটা সমস্যা হচ্ছে বেকার সমস্যা। এই বেকার সমস্যা সমাধান করার জন্য অনেক কর্মসূচি অনেকভাবে নেওয়া হয় সরকারিভাবে। আর যারা নিজেরাই নিজেদের কর্মের সংস্থা করে কিংবা কিছু উদ্যোক্তা এই বেকারত্ব দূর করার জন্য কাজ করে, তাদেরকে তো রাষ্ট্র পুরস্কৃত করা উচিত। কিন্ডারগার্টেন স্কুলগুলা প্রতিষ্ঠা করে পরিচালনা কি অপরাধ নাকি দেশের জন্য কল্যাণকর? এটা দেশের জন্য কল্যাণকর, এটা তো সবাই বুঝে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি, আপনারা যে এখানে আলোচনা করলেন, আমি প্রশাসনেও কাজ করি, আবার আমি আপনাদের মতো সাধারণ নাগরিক জীবনও যাপন করি। উপজেলার চেয়ারম্যান ছিলাম, পার্লামেন্ট মেম্বার ছিলাম, তো আমি প্রশাসনকেও চিনি, প্রশাসনকে দেখি। সবচেয়ে সমস্যা হলো সেই উপনিবেশিক আমল থেকে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় যে আমলাতন্ত্র আছে, এই আমলাতন্ত্র হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমলাতন্ত্র কিভাবে, একটা উদাহরণ দেই আমি আপনাদের, বিরক্ত হবেন না তো? একটা উদাহরণ দেই। আমি 1985 সালে নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান, এরপর আমি বাংলাদেশ চেয়ারম্যান পরিষদ, যেটা প্রথম মহাসচিব, পরে সভাপতি। তৎকালীন আপনার প্রাথমিক অধিদপ্তর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপর একটা সেমিনারের আয়োজন করলেন। দেশের প্রেসিডেন্ট তখন তার প্রধান অতিথি, শিক্ষামন্ত্রী আছে ওখানে, অন্যান্য মন্ত্রী পরিষদ সদস্য সব আছে। আমরা সেখানে কয়েকজন দাওয়াত পেলাম। তো আমি দেখলাম যে ওখানে আমাকে ডিজি প্রাইমারি স্কুল তখন আমাকে বলল যে আপনি চেয়ারম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন। তো নাম লিস্ট করা আছে। তখন এই সেমিনারের আয়োজকদের মধ্যে হতে প্রবন্ধ পাঠ করা হলো। প্রথম, আপনারা জানেন, প্রবন্ধ পাঠ করা হলো। একজন খুবই বিজ্ঞজন, ডক্টরেট, বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে আসছেন, তো উনি সেখানে এই প্রস্তাবনা প্রথম উপস্থাপন করলেন। এরপরে বক্তৃতার পালা, অনেক গুণীজন বক্তৃতা দিলেন। জনপ্রতিনিধি তখন পার্লামেন্ট মেম্বার নেই দেশে, আমরাই তখন জনপ্রতিনিধি, উপজেলা পরিষদ চেয়ারম্যান। তো আমি সমিতির সভাপতি, সেই হিসাবে আমার ডাক পড়লো আলোচনায়। তা আমি 87 সালের কথা, অনেক ছোট তখন, 87 সালের কথা। আমি ওখানে বক্তৃতা দিতে গিয়ে এমন আমার সেন্টিমেন্ট এমন পর্যায়ে গেছে যে আমি আমার রিয়েলি আমার ভাষা শক্তি, প্রকাশ শক্তি আমি অনেকটা খেয়ে হারিয়ে ফেলেছি, এমন একটা অবস্থা। ওনাদের বক্তব্য শুনে খুব বিরক্ত, আমি খুব বিরক্ত। একটা বক্তব্যের কথা বলি। বক্তব্য দিচ্ছেন একজন ডক্টরেট, তিনি অনেক গুণে গুণান্বিত। ওনার নাম ঘোষণার আগে অনেক বিশেষণ প্রয়োগ করা হয়েছে। উনি বলতেছে আমাদের প্রাইমারি স্কুলগুলার শিক্ষার ব্যবস্থাটাকে কিভাবে সুন্দর করা হবে, কিভাবে আরো উন্নত করা হবে, এই ব্যাপারে উনি বলতেছেন একজন শিক্ষক শিক্ষিকা ক্লাসে গিয়ে পাঠদান করাবেন, তো উনি লক্ষ্য করবেন কোন শিশুটা মেধায় কম কিংবা সে পাঠ্য বিষয়ে পিছিয়ে পড়া, তাকে চিহ্নিত করবেন। চিহ্নিত করার পরে তার প্রতি পার্সোনাল কেয়ার নিয়ে তাকে অগ্রগামী করবেন, পিছিয়ে পড়া শিশুটাকে অগ্রসর করাবেন। এরপরে আর পরীক্ষা নেবেন না, 1 বছর পরে উত্তীর্ণ হয়ে যাবে। তো এরকম করে 5ম শ্রেণী পর্যন্ত ধাপে ধাপে যাবে ওনাকে। 5ম শ্রেণীতে গিয়ে শুধু একটা পরীক্ষা,
তাও সেখানে ফেল করানো যাবে না, ধারাবাহিক মূল্যায়ন। আমি এটা শোনার পরে খুব বিরক্ত। তখন আমি উপজেলার চেয়ারম্যান, এরপরে আগে ছিলাম ইউনিয়ন পরিষদের, সমস্ত স্কুলগুলোতে যাই, পরিচিত সবকিছু। তখন আমাকে বক্তৃতা দেওয়ার পরে আমি বিরক্ত হয়ে বললাম, মহামান্য রাষ্ট্রপতি, আপনার সামনে দাঁড়িয়ে আজকে যে সেমিনারে আমি উপস্থিত, সব কথা আমি ঠিক বলতে পারবো না, এখন যেগুলো বলছি সেটা বলি। তো এমন এক সেমিনারে আসছি, আর এত বিশিষ্ট জনের মধ্যে আমরা তো নগণ্য। তা আমরা কথা বললে তো সেই কথা ওনাদের কাছে গ্রহণযোগ্যতা হবে না, নিন্দনীয় হবে। তবুও মহামান্য রাষ্ট্রপতি বলতে হয়, কারণ আমরা প্রতিদিন আমাদের ছেলে মেয়েদের, আমাদের স্কুল এগুলা নিয়ে ড্রিল করি। তখন বললাম যে মহামান্য রাষ্ট্রপতি, প্রথম কথা হলো এই, ওনারা অনেক পড়ালেখা করে অনেক জ্ঞানীগুণী আছে, এই ধরনের সেমিনারে এই ধরনের দেশের শিক্ষা ব্যবস্থা ওনাদেরকে না রেখে একটা মিউজিয়াম করেন, ওখানে কাচের গ্লাস দিয়ে একটা ঘর করেন, ওর ভিতরে ওনাকে ঢুকাই দেন, আর বাইরে ওনার কি কি ডেজিগনেশন, কি কি পড়ালেখা করে আছে লিখে রাখেন, আমরা টাকা দিয়ে টিকিট করে এগুলো দেখে যাব। স্তব্ধ হয়ে গেল সমস্ত সেমিনারটা, একেবারে স্তব্ধ হয়ে গেল। আমি আরো কিছু বললাম, বলার পরে যখন নাকি সেমিনার শেষ হলো, এই ছুটাছুটি শুরু হয়ে গেল। সমস্ত ডক্টরেটরা এরা আমাকে খুব বেশি আমাকে তেলগি তখন মারতেছে। সেকেন্ড সেশন হবে খাওয়া দাওয়ার পরে, আবার কি বলে ফেলি। আমি এই জন্য বললাম ওনাদেরকে, ওইখানে কথাটা বললাম যে ওনারা, মহামান্য রাষ্ট্রপতি, কোনোদিন আমাদের প্রাইমারি স্কুলে কি গিয়েছে? যায় নাই। যেখানে ওনারা ট্রেনিং নিয়েছে সেখানে উন্নত বিশ্বে 20 থেকে 25 জন ছেলে মেয়ে ক্লাসে, কিংবা আরো কম, সুসজ্জিত একটা ক্লাসরুম, সেখানে শিক্ষকদের বেতন, শিক্ষকদের সুযোগ সুবিধা আকাশচুম্বী, সেখানে অন্যান্য ইয়ের থেকে বেশি। তো ওইখানে গিয়ে ওনারা ট্রেনিং নিয়ে এসে থিসিস নিয়ে আপনারা আমার সামনে তুলে ধরেছে।